রাস্তাঘাট একদম পানিতে ডুবে গেছে। আশা অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা গাড়ি চালাতে পারতেছি না। রাজধানী সহ সারা দেশে বৃষ্টির দাপট থাকবে আরও এক সপ্তাহ। জলাবদ্ধতায় দুর্ভোগ, মৌলভীবাজার ও নেত্রকোনার নিচু এলাকা প্লাবিত। ফসল নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলে চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড, পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের প্রকল্প চলমান। ফেসবুক, টেলিগ্রামে আপত্তিকর ছবি, ভিডিও বেচাকেনা। ভুক্তভোগীর বেশিরভাগই শিক্ষার্থী। ভুয়া নম্বর দিয়ে অপকর্মে একাধিক চক্র। কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। অভিযুক্ত হিশামের জামিন আবেদন নাকচ। এবং ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। 142 আসনে ভোট দিচ্ছেন 3 কোটির বেশি ভোটার। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজিন। ভোর থেকেই সারা দেশে ঝরছে বৃষ্টি। বিপাকে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামীরা। মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ব্যাহত হয় নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। যান চলাচলে ধীর গতির কারণে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সেদিকে প্রবল বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার ও নেত্রকোনার নদ নদী ও হাওরের প্রাণী বৃদ্ধি পাচ্ছে। ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন অবস্থা থাকতে পারে আরও কয়েকদিন। আমরা গাড়ি চালাতে পারতেছি না, যে রকম বৃষ্টি আকাশের অবস্থা। আমরা থরথর করে কাঁপতেছি বৃষ্টিতে। অফিস টাইম মনে করেন লোকজন আছে কম বেশি, তারপরে বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছে না আর কি। আশা অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জিং ছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট মানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট নিডস টু বি ইমপ্রুভ। ওয়াটার ক্লগ হয়ে যাচ্ছে। রাস্তাঘাট একদম পানিতে ডুবে গেছে। অনেক মোড়গুলো দেখলাম একদম পানিতে ডুবে গেছে। পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে এতক্ষণ পানি জমার কথা না। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী এম.এ. আজিম, মৌলভীবাজারে আছেন শাহ আলিদুর রহমান এবং কিশোরগঞ্জে আছেন নূর মোহাম্মদ। সরাসরি প্রথমে যাচ্ছি আজিমের কাছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টির সাথে কিন্তু আসলে বজ্রের মুখোমুখি হচ্ছে রাজধানীবাসী। এখানে কিন্তু এখনও যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তারই সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে বজ্রপাতের যে আওয়াজ সেটা কিন্তু আমরা পাচ্ছি কিছুক্ষণ পরপরই। তবে রাজধানীতে বজ্রপাতে হতাহতের সংখ্যা না থাকলেও কিন্তু আসলে বৃষ্টির যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটা চরম আকার ধারণ করেছে। কারণ আমরা যারা সকালে বের হয়েছে সবাই কিন্তু আসলে হঠাৎ করেই বৃষ্টির মুখে পড়েছে এবং সেটি আসলে ভারী বর্ষণ বলা চলে এবং সাথে কিন্তু দমকা হাওয়াও রয়েছে এবং অনেকেই আসলে অপ্রস্তুতভাবে বাসা থেকে বের হয়ে কিন্তু আসলে বৃষ্টির মুখোমুখি হয়ে কিন্তু আসলে অফিসে যাওয়া এবং যাদের কর্মস্থল সেই জায়গাটিতে যেতে গিয়ে কিন্তু আসলে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকে বলছেন যে বিভিন্ন সড়কে কিন্তু আসলে জলাবদ্ধতাও তৈরি হয়েছে, যার ফলে কিন্তু আসলে সেই জলাবদ্ধতা ওভার করে আসলে অফিসে যাওয়া এবং অনেক জায়গায় সাধারণ যে পরিবহনগুলো থাকে সাধারণত বৃষ্টির কারণে অনেকেই রিক্সা খুঁজে থাকেন, সেই রিক্সার ভাড়াও কিন্তু আসলে অনেকটা বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু আসলে সাধারণ মানুষ তার কর্মস্থলে যাওয়া নিয়েই আসলে সকালে একটি ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারপরে আসলে যারা কর্মস্থল থেকে বের হয়ে নানা ধরনের কাজ করছেন তারাও কিন্তু আমরা দেখছি যে বৃষ্টিতে ভিজে ভিজে বিভিন্ন জায়গায় ছুটছেন এবং অনেকটা ভোগান্তিতে পড়তে হয়েছে এবং পড়ছেন এখনো বলা চলে। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে কাজের যে প্রয়োজনীয়তা সেই কারণেই কিন্তু তারা আসলে তাদের যে ছুটে চলা সেটি কিন্তু তারা করছেন। কিন্তু রাজধানীর এই যে চিত্র এটি কিন্তু আসলে আরও কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল রাজধানীর খবর। এই মুহূর্তে আমরা মৌলভীবাজারের খবর জানতে আমরা সেখানে চলে যাচ্ছি শাহ আলিদুর রহমানের কাছে। গেল কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে মৌলভীবাজার জেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি হাওর 5 থেকে 6টি হাওর এই জেলার, সেগুলিতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে মৌলভীবাজার জেলার জুরি নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মৌলভীবাজারের দোলাই, খরস্রোতা, মনু
এবং অন্যান্য নদ নদীর পানি এখনও বিভীষিমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে ভারী বৃষ্টিপাত গেল দুদিন অব্যাহত থাকলেও আজ ভোর থেকে উজানে কোনো বাড়ি বর্ষণ অব্যাহত নেই, যার জন্য পানি বৃদ্ধি কমতে শুরু করেছে। নদীর পানি কমতে শুরু করেছে। গেল দুদিনে প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার পানি মনু, ধলাই এবং কুশিয়া নদীর পানি কমতে শুরু করেছে। এদিকে হাওর অঞ্চলে হাকালুকি, হাইল হাওর এবং কাওয়াদিকে হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাওর সংলগ্ন যেসব পাহাড় চূড়া রয়েছে, এইসব পাহাড় চূড়া থেকে পানি দ্রুত গতিতে হাওরে পড়ছে এবং হাওরের নিমজ্জিত হয়ে পড়েছে। তবে কৃষি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কৃষি কর্পোরেশন জানিয়েছে আমাকে যে তাদের সেখানে বুরুদান প্রায় 90 থেকে 95% বুরুদান এরই মধ্যে কাটা সম্পন্ন হয়েছে এবং বাকি আরও কয়েকদিনের মধ্যেই তাদের বাকি ধান কাটা শুরু হবে। তবে সেই রকমের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বুরুদান বিভিন্ন নিম্নাঞ্চলগুলিতে কিছু বুরুদান রয়েছে, সেই দিকে বুরুদান নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে নদ নদীর সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ শহরের জলাবদ্ধতার কবলে পড়েছে। আমি এখন যে সড়কটিতে আছি এটি হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ এলাকা আলুর মেলা সড়ক। এটাকে বলা হয় ভিভিআইপি সড়ক বা ভিআইপি সড়ক, যেখানে এক পাশে যে আলুর মেলার বাসিন্দারা বসবাস করেন, অন্য পাশে কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ গুরুত্বপূর্ণ অফিস আদালত এই রাস্তার উপর অবস্থিত। এখানে পুরাতন কোর্ট রয়েছে, জেলা নির্বাচন অফিস রয়েছে। আর এখানে যে গত কয়েকদিন ধরেই বৃষ্টির পানিতে হাঁটু পানি জমে আছে এবং এই মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এখানকার বাসিন্দারা বলছেন যে প্রতি বছর বর্ষার শুরুতেই যেন এই জলাবদ্ধতা যেন তাদের বিড়ম্বনার যেন তারা রেহাই পাচ্ছেন না এবং পৌর কর্তৃপক্ষ এই ব্যাপারে বরাবরই উদাসীন। এই আলুর মেলা ছাড়াও যে শহরের বিভিন্ন এলাকায় গাইটাল, 32 সহ যে নগোয়া এলাকা রয়েছে, বটতলা এলাকা সহ যে আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা যেতে পারছে না, অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছে না। এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে কিশোরগঞ্জ পৌরসভা বরাবরই উদাসীন থেকেছে এবং শহরের মাঝখান দিয়ে একটি নদী, নরসুন্দা নদী প্রবাহিত হলেও জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে তাদেরকে। এমনটি হওয়ার কথা ছিল না। আমরা দেখতে পাচ্ছেন যে শহরের যে এই রাস্তার দুই পাশের যে ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। ড্রেনের পানি নামার জায়গা পাচ্ছে না এবং এতে করে যে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং তারা যেটি বলছেন এ থেকে তারা পরিত্রাণ চান। বছরের পর বছর যে এই বিড়ম্বনা থেকে তারা মুক্তি চান। আমি যদি আপনাকে বলি, এই যে টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ শহর ছাড়াও যে আমাদের সবখানে পানি বাড়ছে এবং এই যে নাগরিক বিড়ম্বনা, জলাবদ্ধতা, এ থেকে মানুষ মুক্তি চান। তো কিশোরগঞ্জের আলুর মেলা থেকে আমার কাছে জলাবদ্ধতার খবর নিয়ে এই ছিল সব শেষ। যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার, মৌলভীবাজার এবং কিশোরগঞ্জে। রাজধানীর বুকে এ যেন গ্রামীণ মেঠোপথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়ক। উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ড। তবে সিটি কর্পোরেশন বলছে পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রায় 65%। মাহাদি ইসলাম ধ্রুবর রিপোর্ট। রাজধানীর গুলশান বনানী, পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া। পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত 2টি ওয়ার্ড। এক বুক আশা নিয়ে এক দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল এক দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড, বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে, লাস্টে কারোর হাঁটু ভাঙে, কারোর মাথা ভাঙে। তারা অসুস্থ, তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠোপথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স তো আমরা দিতেছি,
আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক মানে বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে, মানে রাস্তার এরকম অবস্থা। আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাস্তাঘাটগুলো আছে সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব, সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন শুনলাম, আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা, কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে বিক্রি হচ্ছে তরুণীদের আপত্তিকর ছবি, ভিডিও, যার বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া। এই চক্রের কয়েকজন গ্রেফতার হলেও এখনও অনেকেই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে, ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত ছবি ধারণ ও ডিভাইস ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। পারতেছিলাম না যে আমি ভাইয়ারে কিভাবে বলবো যে ভাইয়া আমার সাথে এটা হইতেছে বা আব্বু আমার সাথে এটা হইতেছে, আমি বলবোটা কিভাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, ধরা যাক তার নাম সাদিয়া, হঠাৎ করেই একদিন সকালে আবিষ্কার করলেন ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে টেলিগ্রামের একটি গ্রুপে, যে গ্রুপের সদস্য সংখ্যা 60,000-এরও বেশি। এই ঘটনায় থানায় মামলার পর জানতে পারেন সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিক টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও। আমার অজান্তে আমার ছবিগুলো ওর ফোনে রাখছে, 20-30টার মতো ছবি ছিল ওর কাছে। আমার খালতো বোন বলছে যে তোর ছবি, ভিডিও এগুলা পাবলিশড হয়ে গেছে, দেখ কিছু কর, পুলিশে জানা। আমি তো আমার পরিবারকে অনেক পরে জানাইছি এইসব ব্যাপার, আমি নিজেও জানাইনি, তারা দেখছে ব্যাপারটা, দেখার পর তারা জানছে। আমার তো বলার মতো সাহসই আসছিল না। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর সাদিয়ার শান্ত জীবনে নেমে আসে নরকের যন্ত্রণা। বাসায় আমাকে ব্লেম করতেছিল, এখানে আমার আত্মীয় স্বজন আমার বাবা মাকে একে কথাবার্তা শোনাইতেছিল, না পারতে আমি সুইসাইডাল হয়ে গেছিলাম। 2021 থেকে আজকে 26, আমি বেরই হইতে পারতেছি না এই জায়গা থেকে। সময়ের অনুসন্ধান বলছে, শুধু ফেসবুক ও টেলিগ্রামে মেয়েদের ব্যক্তিগত ছবি, ভিডিও বিক্রি করা এমন গ্রুপের সংখ্যা শতাধিক। মাসে 400 থেকে 500 টাকা সাবস্ক্রিপশন ফি দিলেই মেলে গ্রুপে প্রবেশের সুযোগ। এরকম আরও অসংখ্য গ্রুপ রয়েছে ফেসবুক, টেলিগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, যে সকল গ্রুপে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েদের গোপন ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও। ব্যক্তিগত ছবি ধারণ, ডিভাইস ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের। পাশাপাশি এ ধরনের ঘটনায় প্রথমেই পরিবার কিংবা বিশ্বস্ত মানুষের সঙ্গে বিষয়টি শেয়ার করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কেউ গিয়ে ভিডিও ওই গ্রুপগুলোতে সেল করে অ্যাডমিনদের কাছে, তারা সেই ভিডিওগুলারে প্রিমিয়াম গ্রুপ নাম করে সাবস্ক্রিপশন ওয়াইজ আবার সেল করে। যে কেউ যদি শিকার হয়, ফার্স্ট তার ফ্যামিলিরে শেয়ার করা উচিত, ফ্যামিলির সবচেয়ে ক্লোজেস্ট মানুষটারে শেয়ার করা উচিত, এবং আমার মনে হয় যে ডিরেক্ট লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত। পুলিশ বলছে, ভুয়া সিম, মোবাইল নম্বর ব্যবহার করে এসব অপকর্ম করছে কয়েকটি চক্র। এসব রোধে নজরদারি জোরদার করা হয়েছে। তারা যতই রকমের ভুয়া সিম কার্ড ইউজ করুক বা ভুয়া আইপি ইউজ করুক, যত কিছুই চেঞ্জ করুক, এটা 2 দিন আগে পরে তাকে আমাদের জালে ধরা পড়তেই হবে এবং তাকে কিন্তু তার শাস্তি পেতেই হবে। অপরাধের শিকার মেয়েদের ভয় না পেয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশে কমছে না হামের সংক্রমণ। উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে।
হামের যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব এখনও বাড়ছে। 1.5 মাস পার হচ্ছে, অর্থাৎ গত 15 মার্চ থেকে যেই পরিসংখ্যান অর্থাৎ যেই হিসেব সেই হিসেব রাখা হচ্ছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর, সেই হিসেব থেকে এখন পর্যন্ত 1.5 মাস, এই 1.5 মাসে প্রায় 270 শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে, এবং যেই আক্রান্তের সংখ্যা সেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 35,000। তো যেই যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু এখনও বাড়ছে। আমরা জানি এরই মধ্যে গত 20 এপ্রিল থেকে সারা দেশব্যাপী হামের যেই টিকাদান সেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সেই টিকাদান কর্মসূচি চলছে। যে চিকিৎসক বিশেষজ্ঞরা বলছিলেন যে টিকাদান যদি সফল করা যায় তার 1 থেকে 1.5 মাসের মধ্যে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, যেটি আসলে চিকিৎসকরাও বলছিলেন যে এই যে পরিস্থিতি এখন আছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, এবং সেই চিত্র কিন্তু আমরা এখনও হাসপাতালগুলোতে দেখছি। হাসপাতালগুলোতে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে নতুন নতুন যেই রোগীরা সেই রোগীরাও আসছেন, এবং সেই সঙ্গে চিকিৎসকরা বলছেন যে এই প্রাদুর্ভাব কমাতে শুধু আসলে যে চিকিৎসা নিচ্ছেন বা কিংবা টিকা সেটি নয়, পাশাপাশি যেই সচেতনতা সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে শিশুদের যেসব শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে পুষ্টিকর খাবার নিশ্চিত করা, এবং জ্বর সর্দি হলেই তাদেরকে আইসোলেশনে রাখা, এবং কারো যদি জ্বর হয় তাদেরকে খুব বেশি জনসমাগমপূর্ণ জায়গায় না নেওয়া, স্কুলে কয়েকদিন আসলে না নেওয়া, এই বিষয়গুলো অর্থাৎ যদি তাদেরকে পুরোপুরি আইসোলেশনে রাখা যায় তাহলে তাদের যে সংক্রমণ সেই সংক্রমণ ছড়ানোর সংখ্যাটা একটু কমবে। কারণ যেহেতু আসলে চিকিৎসক শুরু থেকেই বলছিলেন যে হাম অত্যন্ত সংক্রামক ব্যাধি, বিশেষ করে কোভিড-19-এর চেয়ে কয়েক গুণ 7-8 গুণ পর্যন্ত বেশি সংক্রামক, এবং 1 জন থেকে 18 জন পর্যন্ত ছড়াতে পারে। সেই জন্যই বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা সতর্ক করছিলেন। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর আমার কাছে। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 30 এপ্রিল মধ্যরাত থেকে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে শুরু হবে মাছ শিকার। জাল নৌকা মেরামত করে নদীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। মৎস্য বিভাগ বলছে পাওয়া যাবে নিষেধাজ্ঞার সুফল। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। 30 এপ্রিল মধ্যরাত থেকে শেষ হচ্ছে দেশের 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা। নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মৎস্যজীবীরা। জেলেদের কেউ মেরামত করছেন জাল, কেউ বা ট্রলার নৌকা। নদীতে কাঙ্ক্ষিত মাছ পেলেও নিষেধাজ্ঞাকালীন আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় তারা। বিগত দিনের যে মাছ ধরতে পারে যে ঘাটতিটা ছিল ওই ঘাটতিটা পূরণ করে আবার উঠে আসতে পারবো। নদীতে মাছ ধরতে নামবো, আশা করি অনেক মাছ ধরবো। দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 6 জেলার 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষেধাজ্ঞা সফল হওয়ায় সুফল পাবেন জেলেরা বলছে মৎস্য বিভাগ। ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ তারা ধরে এই 2 মাসের ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আর এই 2 মাসে আমরা জাটকার বরাদ্দকৃত চাল থেকে 40 কেজি হারে প্রতি মাসে তাদের চাল বিতরণ করেছি। জেলায় 1 লাখের বেশি মৎস্যজীবী থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 80,000। সময় সংবাদ, পটুয়াখালী। বিএসটিআই সরকারি যে প্রতিষ্ঠানের সনদ ছাড়া বিক্রি করা যায় না মোড়কজাত পণ্য, অথচ সেই অনুমতি নিতেই ঘাম ছুটে যায়। সনদ পেলেও জুটে বাৎসরিক বড় অঙ্কের ফির চাপ। প্রতিষ্ঠানটির নানা চাওয়া মেটাতে গিয়ে ঝরে পড়ে অনেক উদ্যোগ, এমন অভিযোগ এসএমই থেকে বড় ব্যবসায়ীদের। অন্তনা সেনের রিপোর্ট। করোনাকালীন অনেকের মতো তনুশ্রীও ঘরে বসে শুরু করেন হোমমেড আচারের উদ্যোগ। বছর 4 আগে ঝক্কি ঝামেলার পর ট্রেড লাইসেন্স করাতে পারলেও এখনও নিতে পারেননি বিএসটিআইয়ের অনুমোদন। এই যে আলাদা আলাদা ফিস, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে যায়। এই কারণে বিএসটিআইটা করতে পারছি না সহজে। অতিরিক্ত ফি আর জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই মারাতে চান না সংস্থাটির পথ। বিএসটির নিয়ম হচ্ছে প্রতি মধুর জন্য আলাদা আলাদা লাইসেন্স করা, টাকা জমা দেওয়া, যে নিয়ম অনুসারে প্রতিটা ফ্লেভার প্রতিটা লাইসেন্স পরীক্ষা করতে কিন্তু ওইগুলো তো আমরা ছোট উদ্যোগ আমাদের পক্ষে সম্ভব না। ওগুলো খাদ্যজাত যে কোনো পণ্যের জন্য বিএসটিআইয়ের গুণগত মান সনদ পেতে গেলে পেরুতে হবে 21টি ধাপ।
প্রথমে আবেদন ও 1000 টাকা সহ জমা দিতে হবে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কপি, টিন সার্টিফিকেট, কারখানার লেআউট সহ 8 ধরনের কাগজপত্র। এরপর কারখানা পরিদর্শনে গিয়ে পণ্যের নমুনা সংগ্রহ করে তা সিল করে দেবেন কর্মকর্তা। সিল করা নমুনা বিএসটিআইয়ের অফিসে গিয়ে নির্ধারিত টেস্টিং ফি সহ জমা দিতে হয়। এক্ষেত্রে একই স্বাদের একই পণ্যের আলাদা সাইজের বোতল কিংবা প্যাকেটের জন্য দিতে হয় আলাদা ফি। খাদ্যজাত পণ্যের জন্য যা 1200 থেকে 16,000 টাকা। এরপর ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হলে দেয়া হয় লাইসেন্স। কোনো পণ্য বিএসটিআই লাইসেন্স পাওয়ার পর সেই পণ্যের বার্ষিক উৎপাদন বা বিক্রির ওপর 0.07 থেকে 0.1% হারে প্রতি বছর সার্টিফিকেশন মার্ক ফি দিতে হয়। প্রতি বছরের হিসাবে এককালীন 3 বছরের জন্য দিতে হয় এই ফি, যা 1500 টাকা থেকে শুরু করে 35 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর সঙ্গে আবার যোগ হয় 15% ভ্যাট। র্যান্ডম ইন্সপেকশন অলওয়েজ করতে পারে, মার্কেট থেকে প্রোডাক্ট উঠিয়ে অলওয়েজ করতে পারে, বাট আমাকে যেন 3 বছরের মধ্যে একবার যেতে হয়, এই প্রসেসটা হওয়া উচিত। যদিও এ ব্যাপারে ভিন্ন তথ্য দিয়ে বিএসটিআর সার্টিফিকেশন মার্কস সিএম বিভাগের পরিচালক জানান, একটি ক্যাটাগরির পণ্যের জন্য একটি লাইসেন্সই যথেষ্ট। আমরা সার্টিফিকেটের ফিও একটাই রাখি, আবেদন ফিও একটাই রাখি, শুধুমাত্র ওই ভেরিয়েন্টগুলোর টেস্ট ফি আলাদা আলাদা হয়। একই জিনিস যদি আপনি বিভিন্ন সাইজে করেন, আমরা একটা সাইজেরই টেস্ট করি, কারণ ওটা একই জিনিস, ওটা টেস্টও একই করি। এই অবস্থায় উদ্যোক্তাদের সুবিধার্থে বিএসটিআই লাইসেন্স ফি কমাতে কাজ চলছে বলে জানান শিল্প সচিব। আগামী গভর্নিং বডিতে আমরা এটা উত্থাপন করব যে তাদের জন্য সহজভাবে এবং কিছু অর্থ কমানো যায় কিনা, এটার ব্যাপারে আমরা চিন্তাভাবনা আছে। উদ্যোক্তাদের ভোগান্তি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে তারা যাতে একসাথেই সবগুলো কম্পোনেন্টগুলো ফয়সালা করে দেয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের কাছড়ার বিলের সেতুর বেহাল দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি, যা নজরে পড়ে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশ দেন সংযোগ সড়ক নির্মাণে। 2 সপ্তাহেই পাল্টে যায় চিত্র। ভোগান্তি থেকে মুক্তি পেয়ে খুশি স্থানীয়রা। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। সেতু আছে, সংযোগ সড়ক নেই। দুর্ভোগের এ চিত্র নিয়ে গত বছরের নভেম্বরে প্রতিবেদন প্রকাশ করে সময় টিভি, যা চোখে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপরই দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে। গত 25 মার্চ তদারকিতে আসেন মন্ত্রী। এরপর 2 সপ্তাহে পাল্টে যায় চিত্র। সময় টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারণা করে প্রধানমন্ত্রীর এটা নজরে আসে। এখন আল্লাহর রহমতে ব্রিজটা হয়ে গেল, খুব সুখের সঙ্গে ধরলেন ফসল পানি নিতে পারবে মানুষ। সোশ্যাল মিডিয়া এবং নিউজে আসবার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং একটি নোট ভার্বাল অনুমোদন করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর ও আশপাশের কয়েকটি ইউনিয়নকে যুক্ত করেছে কাছড়ার খালের এ সেতু। চলাচলের রাস্তা সুগম হওয়ায় খুশি স্থানীয়রা। এই ব্রিজটা পড়ে থাকার কারণে প্রায় 10 থেকে 12 কিলো ঘুরে আমাদের শহরে যেতে হতো। 15 দিনের মধ্যে বলে গেছিল প্রতিমন্ত্রী, 15 দিনের মধ্যে হয়েছিল। চালু করাতে খুবই হাজার হাজার উপকার হয়েছে। তাৎক্ষণিকভাবে সেতুতে যান চলাচল শুরু হলেও এখনও বাকি রয়েছে সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল সহ বিভিন্ন কাজ। তবে দ্রুতই কাজগুলো শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। এখন ব্রিজের প্রোটেক্টিভ ওয়ার্ক সহ আলাদা অ্যাপ্রোচ রোডের কাজ বাকি আছে। আমরা আশা করি জুনের মধ্যে আমরা প্রকল্পটি শেষ করে আমরা ব্রিজটি যেটা শতভাগ সফলতা সেটা এলাকার জনগণ যাতে ভোগ করতে পারে, আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নিব। 60 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 60,90,92,000 টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 2-1 দিনের মধ্যে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের সন্ধান মেলেনি এখনও। অভিযুক্ত হিশাম আবু গেবর জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন হয়নি। তবে জামিলের রুমমেট হিশাম সালে আবু গেরভেই যে হত্যাকারী তার সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। খুনের তথ্য উপাত্ত ও প্রমাণ তুলে ধরে সরকারি আইনজীবী অভিযুক্ত হিশামের
হিশামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। হিশামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে জামিলের মরদেহ উদ্ধারের 4 দিন পর মঙ্গলবার স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ও হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফ্লোরিডা কনসুলেট। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিউনারাল কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর মরদেহ দেশে পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। প্রেস মিনিস্টার জানান, একই ঘটনায় হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। স্থানীয় সময় বুধবার সকাল 7টা থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এবারের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছে কলকাতার ভবানীপুর। এই এলাকায় নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শীর্ষ নেতারা। দ্বিতীয় ও শেষ দফার ভোটে 142টি আসনে 3,21 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ফলাফল প্রকাশ করা হবে 4 মে। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। 5 বছর পর আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। চট্টগ্রামে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাক ক্যাপস। খেলা শুরু হবে দুপুর 2টায়। তবে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা রয়েছে। দ্বিতীয় ম্যাচের আগে টাইগাররা বিশ্রামে থাকলেও ঘাম ছড়িয়েছে কিউইরা। লিটন দাসের নেতৃত্বে ছন্দে আছে টি-20 দল। সবশেষ 6 সিরিজের 5টিতেই জিতেছে লাল সবুজ। রেকর্ড 9 গোলের সাক্ষী হলো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। প্রথম লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বায়ার্ন মিউনিখকে 5-4 গোলে হারিয়েছে পিএসজি। এ জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল লুই এনরিকের দল। পার্ক দেস প্রিন্সেসের শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন। 24 মিনিটে ক্যাভারটাস খেলিয়ার গোলে ম্যাচ ফেরে স্বাগতিকরা। 33 মিনিটে পিএসজিকে লিড এনে দেন হুয়াও নেভেস। 41 মিনিটে মাইকেল ওলিসের দুর্দান্ত গোলের সমতায় ফেরে বায়ার্ন। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে গোল করে ব্যবধান 3-2 করেন ওসমান দেমবেলে। দ্বিতীয়ার্ধে দেমবেলে ও কাটার টস খেলিয়ার পর 2 গোলে 5-3 ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। পিছিয়ে পড়ে সেই খেই হারায়নি বায়ার্ন। 65 মিনিটের দৌলত ওপাগামের পর 68 দিয়াজের গোলে আবারও লড়াইয়ে ফেরেন জার্মান চ্যাম্পিয়নরা। শেষ 22 মিনিটে চেষ্টা করেও সমতায় ফেরেনি পারেনি বায়ার্ন। তাতেই 5-4 গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাস্তাঘাট একদম পানিতে ডুবে গেছে। আশা অ্যাকচুয়ালি অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা গাড়ি চালাতে পারতেছি না। রাজধানী সহ সারা দেশে বৃষ্টির দাপট থাকবে আরও 1 সপ্তাহ। জলাবদ্ধতায় দুর্ভোগ। মৌলভীবাজার ও নেত্রকোনার নিচু এলাকা প্লাবিত। ফসল নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষক। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড। পিছিয়ে পড়া এলাকায় উন্নয়নের প্রকল্প চলমান। এবং ফেসবুক টেলিগ্রামে আপত্তিকর ছবি ভিডিও বেচাকেনা। ভুক্তভোগীর বেশিরভাগই শিক্ষার্থী। ভুয়া নম্বর দিয়ে অপকর্মে একাধিক চক্র। কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ। এই ছিল সকাল 10টার সময়ের সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।